স্মৃতি হয়ে শুধু পড়াবে। স্যারের মৃত্যুর পেছনে যদি কারো হাত থেকে থাকে, পোস্টমর্টম করলে সেটা ধরা পড়বে। আপনি কি বলেন স্যার? আমার তো মনে হয় যে ইম্পসিবল। আপনি ভাবলেন কি করে পাপার পোস্টমর্টম করার কথা? রক্ত জোগাড় করতে না পারলে পুতুল মারা যাবে তো। যাক, মরে যাক। সাগর, তুই এমন কথা কইতে পারলি? হ্যাঁ পারলাম। কেন, শুনতে খারাপ লাগছে? আমারও খারাপ লাগছে। দুদিন আগে যাকে তুমি মেয়ে বলে বুকে টেনে নিয়েছিলে, এখন তার এরকম জীবন মরণ পরিস্থিতিতে তার জন্য তুমি রক্ত দিতে চাচ্ছ না? এসো মনি, বালিশটা দে তো, ঠিক করে দে একটু। এসো এসো মা, বসো। আস্তে 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 আস্তে, একটু 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 আরাম করো। এই কথাটা তোর গায়ের উপর। মা, মা চুপ করে। আমি না না না, আমি আমি কোনো কিছু খাবো না। এটা বললে তো হবে না, তোমাকে তো খেতে হবে, ওষুধ খেতে হবে। তো খালি পেটে কি করে ওষুধ খাবে? মা, আমি যে বেঁচে আছি এটাই তো অনেক বড় কথা। আমার চোখের সামনে জলজ্জান্ত একটা মানুষ মরে গেল ওষুধ খেয়ে। সে প্রমাণ করে দিয়ে গেল যে ওষুধ খেয়ে মানুষ শুধু বাঁচে না, মরেও যায়। মা, এটা তো শরাফত ষড়যন্ত্র করছিল, কিন্তু আমরা তো না রে না, বললাম তো আমি ওষুধ খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু খেতে হবে না। মা আপনি তাহলে এখন ঘুমানোর চেষ্টা করেন, আমি আপনার মাথায় হাত বুলাই দিতেছি। কি হলো মা, চোখ বন্ধ করেন। মনি, ওরা কি মানুষটাকে নিয়ে গেছে? কারে? চেয়ারম্যান স্যার রে? হ্যাঁ, বাসায় তো নিয়ে গেছে, সুজয় মামা বললো। আর আর দাফন দাফন হয়ে গেছে তার? মনে হয় না, আয়ন তো গেছে ওনার বাসায়। এসব কেন জিজ্ঞেস করছো রুনা? তুমি কি চেয়ারম্যান সাহেবকে দেখতে যাবে? না, ওই মানুষটার মরে যাওয়া মুখ আমি দেখতে পারবো না। যে মানুষটাকে আমি 15 বছর ধরে চিনি, একসাথে কাজ করেছি, মান অভিমান ঝগড়াঝাটি কত কি, সেই মানুষটা আজ নিথর হয়ে পড়ে থাকবে, ডাকলেও সারা শব্দ করবে না। সেটা আমি কি করে মেনে নেব রে মনি? আমি পারবো না। তাহলে ঘুমানোর চেষ্টা করেন মা। কেমন রুনা, ঘুম আসছে না? না মা, কেন যেন মনে হচ্ছে আমি চোখ বন্ধ করলেই চেয়ারম্যান স্যারের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠবে। আমি ওই চেহারাটা দেখতে পারবো না মা। এসো, এই ওষুধটা খাইয়ে দিই। এটা কিসের ওষুধ দাদা? এটা ঘুমের। ওই ডাক্তার সাহেবই বলেছিলেন রুনার যদি মানসিক চাপ বাড়ে তখন এই ওষুধটা খাইয়ে দেওয়ার জন্য। মা, হ্যাঁ, আমার ট্যাবলেট কয়টা আছে এখানে? এক পাতাতে যতগুলো থাকে সবগুলো তো আছে। আমি সবগুলো খেতে চাই মা, খেয়ে একেবারে ঘুমোতে চাই চিরদিনের মতো। ছি ছি মা, আপনি আবার এই কথা বলতেছেন? রুনা,
তোমাকে কি বলেছি সব ভুলে গেছো? আরে তোমার জীবন হচ্ছে আল্লাহর দেয়া আমানত, সেটাকে তো তুমি নষ্ট করতে পারো না। তুমি নিজেকে তো নিজে বঞ্চিত করতে পারো না। বাঁচতে ইচ্ছে না করলে আমি কি করব মা? মানুষ কি করে? রুনা, সবার জীবনে কিন্তু এরকম সময় আসে, তখন একদম বেঁচে থাকার ইচ্ছে থাকে না। আমার সাদিক যেদিন মারা গেল, সেদিন আমার মনে হয়েছিল আমার আর বাঁচার কি দরকার। আমি মনে হয় আমার সাদিককে ছাড়া বাঁচতে পারবো না। অথচ দেখো, দিব্যি বেঁচে আছি না, আমি হাসছি, আনন্দ করছি, সবই তো করছি। এটাই জীবন রুনা, জীবন এভাবেই চলে। মা, তা না হলে আত্মহত্যা মহাপাপ হইতো না। মা, আপনার বাঁচতে হইব, আমাদের সবার জন্য আপনার বাঁচতে হইব। আচ্ছা মনি, তুই না চেয়ারম্যান সাহেবের কি স্বপ্নের কথা বলেছিলি? চেয়ারম্যান স্যারের তো অনেক স্বপ্ন ছিল, যেগুলো সে বাইচে থাকতে পূরণ করতে পারলো না। মা, আপনার কিন্তু সেই স্বপ্নগুলা পূরণ করতে হইব। কিন্তু কিন্তু ওনার এমন কোনো স্বপ্নের কথা তো আমি জানি না রে মনি। স্বপ্ন আছে মা, সান আমারে বলছিল সে যতদিন বাইচা থাকবো তার স্বপ্ন পূরণ করার সব চেষ্টা সে করবে। ও হ্যাঁ হ্যাঁ, এমন একটা স্বপ্নের কথা তো আমাকেও বলেছিল উনি। কোনটা? ওনার কোম্পানিকে আরো কত বড় করা যায় সেটা? না মা, শেষের দিকে এসে ওনার এসব কোম্পানি, টাকা পয়সা, এসবের প্রতি মন উদাসীন হয়ে গিয়েছিল। ওনার মন পড়েছিল ঢাকার বাইরে। ঢাকার বাইরে? হ্যাঁ, এই শহরের বাইরে উনি একটা আশ্রম বানিয়েছিলেন। সেইখানেই আমাদের দুইজনের যেয়ে থাকার কথা ছিল। অথচ কি থেকে কি হয়ে গেল। শরফ হচ্ছে এতটা হিংস্র হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। তুই ঠিকই বলেছিস বলি। স্যারের স্বপ্নটা পূরণ করার জন্য যা যা করতে হয় সেটাই আমি করব, আর সেটাই হবে আমার ভবিষ্যতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ঠিক বুঝলাম না, কি করতে চাও তুমি? যে আশ্রম তৈরি করে উনি শান্তি খুঁজে পেতে চেয়েছিলেন, মানুষের মাঝে শান্তি মিলিয়ে দিতে চেয়েছিলেন, সেই আশ্রমটা কি আমি আবার নতুন করে তৈরি করব। কিন্তু তুমি আশ্রমে চলে গেলে আমাদের এই বাড়ি। মা, আপনি যা করতে চান তাই করেন, আমরা কেউ আপনাকে বাধা দেবো না। কিন্তু এখন প্লিজ ওষুধটা খায় নেন। দেখি মা, দেখি, এই যে, নাও, পানিটা দে, খাও মা। মনি, একটু শুয়ে দে, এখন একটু শুয়ে পড়ো মা, ঘুমানোর চেষ্টা করো। কি ব্যাপার মনি, তুই ওর সঙ্গে কথার তাল মেলালি কেন? দাদিজান, এখন মারে শান্ত করাটাই বেশি দরকার ছিল। আর সকালবেলা আসুক না, সকালে মত বদলাইতেও তো পারে তার। আমারও তাই মনে হয়। আমার বিশ্বাস আয়ানকে রেখে রুনা কোনোদিনও দূরে কোথাও যেতে পারবে না। দেখা যাক, আর যদি মা যাইতেও চায় তাও আমাদের তারে বাধা দেওয়াটা ঠিক হবে না। আইন সাহেব, সরি, আপনার সঙ্গে একটু কথা ছিল। মিজান সাহেব, আপনি কি হচ্ছে বলেন তো?
আপনার একটু সাহায্য লাগবে। বলেন কি করতে হবে। না মানে বলছিলাম যে যতটুকু সাহায্য আপনার থেকে আমার প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আপনার ওয়াইফ মনি আক্তারের থেকে। মনির থেকে? বলেন তো ব্যাপারটা কি? আসলে এই পরিস্থিতিতে কথাটা আমি কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আহা, কোনো সমস্যা নেই, আপনি বলেন। মনিকে যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, কারণ চেয়ারম্যান স্যার মনির নামে কোম্পানির সবকিছু লিখে দিয়ে গেছেন। বলেন কি? কখন, কিভাবে? কত ঠিক উৎসব এনেছেন? স্যার আমি সবকিছু এনেছি, জাস্ট আপনি একটা চেক করে দেন স্যার। স্যার এই যে দেখেন স্যার। অবশ্য স্যার আমাকে আজকে কাগজপত্রগুলো গুছিয়ে আনতে বলেছিলেন। আমি ভেবেছিলাম যে উনি নিজেই মনিকে বলবেন, কিন্তু স্যার তো সেই সুযোগ পেলেন না। ও মাই গড, তার মানে স্যার মনিকে দেয়া কথাটা ঠিকই রেখেছিলেন। জি, স্যার অবশ্য অনেক আগের থেকেই আমাকে এই কাগজপত্র গুছিয়ে রাখতে বলেছিলেন, আর উনার কথা রাখতে গিয়ে বিষয়টা আমি কাউকেই বলতে পারিনি, কিন্তু আজকে না বলে তার উপায় নেই। আচ্ছা, এই কথাটা কি নওরিন আন্টি জানে? জি না, নওরিন এই ব্যাপারে কিছুই জানে না, তবে আজ হোক কাল হোক ওনাকে তো জানাতে হবেই। হ্যাঁ, আর যখন জানবে তখন আরেক ঝামেলা। নওরিন আন্টি তো স্যারের এই সিদ্ধান্তটা মেনে নেবে বলে মনে হয় না, এমনকি তখন মামলাও করতে পারে। মামলা করে নওরিন কিছু একটা করতে পারবে আমার মনে হয় না, বিকজ স্ট্যাম্পে করে স্যারের ইচ্ছে অনুযায়ী মনিকে সমস্ত দায়িত্ব উনি বুঝিয়ে দিয়েছেন, আর সেটা সাথে আমি নিজেই। দেখুন মিজান সাহেব, আমি কিংবা মনি কেউই ঝামেলা যেতে চাই না। আন্টি যদি মামলা করে আমরা তাকে আগে না করব। তার মানে মনির নামের সম্পত্তি আমি মনিকে বুঝিয়ে বলব, ও যেন সব সম্পত্তি নওরিন আন্টির নামে ট্রান্সফার করে দেয়। আইন সাহেব প্লিজ, তাদের রেখে যাওয়া আমানত আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন না। আমি না মিজান সাহেব, আমি কিংবা মনি কেউই এটা চাই না। এর জন্য যদি ঝামেলা হয় আমরা সেটা এড়িয়ে যাব। ঝামেলা এড়িয়ে যাওয়া মানে তো নরেনকে সবকিছু দিয়ে দেওয়া, তাই তো? প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি, এই কাজটুকু আপনারা অন্তত করবেন না। মিজান সাহেব, এই সম্পত্তিতে নওরিন আন্টির হক আছে। এই সম্পত্তির ভোগ দখল তারই করা উচিত। দেখুন আইন সাহেব, এমন যদি হতো তাহলে নরেনকে রেখে তার কিন্তু মনিকে বেছে নিতেন না। নিশ্চয়ই মনিকে যোগ্য ভেবেছেন বলেই উনি সবকিছু লিখে দিয়েছেন। এখন সেটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি এখানে দুইটা সমস্যা চোখের সামনে দেখতে পাচ্ছি। এক হচ্ছে নওরিন আন্টির সাথে ঝামেলা, আর দুই হচ্ছে মনির এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সই নেই কর্পোরেট সেক্টর চালানোর। আইন সাহেব, আমি কিন্তু সেম প্রশ্নটা স্যারকে করেছিলাম। জবেদ স্যার বলেছিলেন যে মনি যদি ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নেন তাহলে অন্য যে কারোর থেকে খুব সুন্দর ডিসিশন নিতে পারবে, পরিপক্ক সিদ্ধান্ত নিতে পারবেন। আর স্যার বলেছেন কোম্পানির সবকিছু আমি দেখাশোনা করব, আর মনি যেটা বলেন সে আদেশ পালন করব। তার মানে সবকিছু আপনি সামলাবেন আর মনি শুধু সিদ্ধান্ত দেবে? অনেকটা এরকমই। আমার বিশ্বাস যে মনি অল্প কিছুদিনের মধ্যে কোম্পানির সবকিছু বুঝে যেতে পারবে। মিজান সাহেব, আসলে স্যারের মৃত্যুটা আমরা কেউই মেনে নিতে পারিনি। আমি বাসায় ফিরে মনির সাথে আলাপ করবো। আইন সাহেব, একটা কথা মনে রাখবেন, স্যারের মৃত্যুতে অনেকেই সুযোগ নিতে চাইবে, তাই মনি যত দ্রুত কোম্পানিতে জয়েন করবে কোম্পানির ক্ষতি ততই কম হবে। প্লিজ। ঠিক আছে, আমি মনিকে বোঝানোর চেষ্টা করব। আসি। আসুন, এখানে শুয়ে পড়ুন। আমার শুয়ে পড়ো, আমি তো আছি সাথে, ভয় পেও না।
করতেছে। ও সাগর, আমি মরে যাব, আমার ভয় করে। এই তোমার সাহস? গ্রামে থাকতে যে অনেকের রক্ত ঝরিয়েছো সেটা তোমাকে দেখলে কেউ বিশ্বাস করবে? বিশ্বাসের দরকার নাই, তুই আমার এন থেকে বাইট কর। ভয় পাবেন না, অল্প সময়ে কাজ হয়ে যাবে। আই মে ভয় পাবো না? আই তুমি নিজে কয় ভাগ রক্ত দিছো? স্যার তুমি আমারে বলতাছো কয়বার দিছো কও? আপনি বলটা হাতে নিয়ে বারবার চাপ দেন, রক্ত চলাচল এতে ভালো হবে। আমি মরে যাবো। ওকে ব্যথা গো, সাগর আমারে বাঁচা। আম্মা, ব্যথা তো পরের কথা, এখনো তো সুই দেয়নি। না নাই, আপনি একদম টেরই পাবেন না। আপনার শুয়ের দিকে তাকানোর দরকার নেই, আপনি চোখ বন্ধ করেন। আচ্ছা আম্মা, তোমার গ্রামে সব মিলিয়ে কত টাকা লুট হয়েছে হিসাব করেছো? কত টাকা হিসাব নিকাশ? আমার জান যেতেছে গাউনিয়ান টাকা পয়সা হিসাব করতে। আহা, বলোই না, শুনুন। এই যে তোর মনে হয় 9-10 লাখ টাকা, অসুবিধা নাই। এই মমতা ভুইয়ার টাকা কেউ হজম করবো ওই টাইম হইতে দিব না, ঠিকই উঠে পালাম। এবার তুমি চোখটা খোলো তো। হায় হায়, সিন চুকাই দিছে, আমি তো টেরই পেলাম না। আগেই বলেছিলাম টের পাবে না। আমি তো ব্যথাই পাইলাম না। আসলে আগের বার ইনজেকশন দেওয়ার সময় এত ব্যথা দিছিল, আমি বয়স উঠেই রক্ত দিতে চাই নাই। আচ্ছা হয়েছে, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা। সারা জীবন কত পাপ কাজ করছি, কত অন্যায় করছি। আজকে একটা ভালো কাজের জন্য যদি আমার পাপের প্রায়শ্চিত্ত হয়, তবু আমার ভালো লাগবে। আপনি এখানে কিছুক্ষণ শুয়ে থাকেন, একটু রেস্ট করেন, ভালো লাগবে। ও সাগর, সাগর রে, কই তুই? আমার তো মাথা ঘুরতেছে, আমি মরে যেতেছি কাকু। সাগর আম্মা চুপ করো তো, এক ব্যাগ রক্ত দিয়ে কেউ মারা যায় না। উঠো উঠো, বসো। ও মা গো, বসো। আমার গো, আমার গো, আমার গো, মাত্র এক ব্যাগ রক্ত নিয়েছে। আমার তো মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত নিয়ে গেছে গা। নাও তো, এই জুসটা এখন খাও, ভালো লাগবে। বাবা, তুতুলের কি খবর? আমরা কি দেরি করে বলেছি? না, কিছুক্ষণ আগে আরেকজন রক্তদাতা পাওয়া গেছে, তার কাছ থেকে রক্ত নিয়ে অপারেশন থিয়েটারে দেওয়া হয়েছে। যাক, রক্তের ঝামেলা শেষ। এখনো শেষ হয়নি, আরো রক্ত লাগলে তোমাকেই দিতে হবে। এটা কি কস? আবার রক্ত? আর যদি রক্ত দিই তাইলে আর আমি বাঁচবো না বাবা, আমি মরে যাবো গা। আমি মনে হয় প্রথম শাশুড়ি, যে পোলার বউরে রক্ত দিতে গিয়া শহীদ হয়ে যাবো, ইতিহাসের পাতায় লেখা থাকবো। আল্লাহ, হে প্রথম শহীদ শাশুড়ি। আমার মনে হয় যে আমার আরো শক্ত হওয়া দরকার ছিল। আমি চাইলেই মামনিকে আটকে রাখতে পারতাম। এটা করলে একদমই ভালো হইতো না। মা এখনো অনেক বড় একটা শোকের মধ্যে আছে। এই সময় তার মন যেটা চায় সেটা করতে দেওয়াই আমাদের উচিত। আচ্ছা তুতুল, মা কেমন আছে? কেমন লাগতেছে মা? তুমি ঠিক আছো তো? শান্ত হও তোমরা, আমি ঠিক আছি। এত বড় একটা অপারেশন গেছে, শরীর তো দুর্বল থাকার কথা।